তোমার আছে x কিউব একটা মাত্র পদ, আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ভাগ x তিনটা পদ, তারপরে আছে মনে করো রুট ওভার x স্কয়ার প্লাস 2x দুইটা পদ। তার মানে তোমরা কোনটাকে বহুপদী বলবা? কোনটাকে বহুপদী বলবা? কোনটাকে বহুপদী বলবা? x স্কয়ার প্লাস 2x প্লাস 1x। এইটাকে বহুপদী বলবা, এটাকে বহুপদী বলবা, কিন্তু এইটাকে বহুপদী বলবা না। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঘটনাটা সত্য হলো এটা বহুপদী, কিন্তু এটাও বহুপদী নয়, এটাও বহুপদী। তাহলে বহুপদীর জন্য শর্তটা কি? শর্তটা হচ্ছে c into x to the power p, এই c belongs to real number, মানে বাস্তব সংখ্যা, সমস্ত সংখ্যা হতে পারবে, পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ সবকিছু হতে পারবে, অর্থাৎ x এর সামনে সব ধরনের সংখ্যা থাকতে পারবে, কিন্তু p belongs to natural number, মানে অলওয়েজ স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ধনাত্মক সংখ্যা বলি, 1 2 3 4 5, 1 ভাগ 2 হতে পারবে না, 1 ভাগ 3 হতে পারবে না, নেগেটিভ সংখ্যা হতে পারবে না। তার মানে তুমি দেখো এদের উপরে পাওয়ার আছে রুট, রুট মানে হাফ থাকতে পারবে না, এজন্য এটা বহুপদী নয়। এখানে 1 ভাগ x আছে, এটাকে আমরা তো এমনও লিখতে পারি, তোমরা কি জানো যে 1 ভাগ a সমান a ইনভার্স 1, 1 ভাগ a স্কয়ার ইকুয়াল টু a ইনভার্স 2, নিচে নিচে উপরে উঠলে ইনভার্স হয়ে যায়, তাহলে এটা তো x ইনভার্স 1, নিচে ছিল না এক্সট্রা। তার মানে বিষয়টা হচ্ছে এটা, এই হচ্ছে বহুপদীর মূল শর্তটা। তার মানে এই রাশিটা বহুপদী, এটাও বহুপদী নয়, এটাও বহুপদী নয়। তোমরা স্যার এখানে একটা পদ আসলে কিভাবে বহুপদী হবে? আচ্ছা দেখো এই x কিউবের সাথে 1 আছে সহ কিছু নাই, পরে এখানে x স্কয়ার আছে কিন্তু তার সাথে শূন্য আছে, মনে করো যে তারপরে শূন্য আছে, এখানে x কিউব আছে মানে x আছে, দোষ হয়েছে? শূন্যর সাথে ওগুলো গুণ হয়েছে বিধায় ওগুলো বাদ হয়ে গেছে, কারণ ওখানে তো বলছি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি? সব কিছু, জিরো প্লাস মাইনাস ভগ্নাংশ সবকিছু মান বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তবে তুমি যা গণনা করতে পারো সবচেয়ে বেশি সংখ্যা ওইটাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তবে তুমি যা কিছু গণনা করতে পারো সবগুলো কি আমরা বাস্তব সংখ্যা বলি। আর তার মধ্যে শুধু ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ যেগুলো ভগ্নাংশ আকারে না, এগুলোকে আমরা বলি মানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে বহুপদী বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এরপরে খেয়াল করো, এরপরে আংশিক ভগ্নাংশ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের, এবং এখানে তো আমরা আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের মতো করেই করব, কিন্তু ইন্টারে যখন আমরা যাব দশম অধ্যায়ে যোগজীকরণে আংশিক ভগ্নাংশ কিন্তু যত শর্টকাটে করা যায়, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই এসএসসির মতো করে আংশিক ভগ্নাংশটা করব। এই জন্য আমাদের এখান থেকে আংশিক ভগ্নাংশটা ভালো করে শিখতে হবে। আমি সেখানে যাই একটু শেখানো লাগে, কিছু প্রবলেম আছে ভাগ দিয়ে আসছে করে নাই, কারণ আংশিক ভগ্নাংশটা একেবারে সহজ বললেও চলে না, আর কঠিন কিছুই নেই, কারণ x মাইনাস 1 লিখলাম, হ্যাঁ, আর একটা লিখলাম প্লাস 3 x মাইনাস 2, এটা লিখলাম, হ্যাঁ। এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, রাইট? এই দুটো ভগ্নাংশকে আমি সরলীকরণ করলে কি দাঁড়ায়, যদি লসাগু করতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে? নিচে হবে x মাইনাস 1 আর x মাইনাস 2, তাহলে উপরে লসাগু করলে কি হয়? 2 ইনটু x মাইনাস 2 প্লাস 3 ইনটু x মাইনাস 1, ওকে, এরকম না? আচ্ছা এবার খেয়াল করো, নিচে আসতেছে x মাইনাস 1, নিচে আসতেছে x মাইনাস 2, উপরে 2 দ্বারা গুণ করলে 2x মাইনাস 4 প্লাস 3x মাইনাস 1, মাইনাস 3 না স্যার? হ্যাঁ মাইনাস 3। আচ্ছা তাহলে এখানে হবে 5x মাইনাস 7 x মাইনাস 1 x মাইনাস 2। এখন এখানে হয়ে গেছে কয়টা ভগ্নাংশ? একটা ভগ্নাংশ। এখানে ছিল কয়টা ভগ্নাংশ? দুইটা। একাধিক ভগ্নাংশকে তুমি একটা ভগ্নাংশে পরিণত করছো, এইটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এই একটা ভগ্নাংশকে ভেঙে একাধিক ভগ্নাংশে পরিণত করাটা কিন্তু জানি না। এই একটা ভগ্নাংশকে ভাঙিয়ে যদি তুমি একাধিক ভগ্নাংশে পরিণত করো সেটাই হবে আংশিক ভগ্নাংশ। বড় ভগ্নাংশটাকে ভাঙিয়ে ছোট ছোট অংশে বিভক্ত করবা,
অংশে অংশে বিভক্ত করবা, এই জন্য নাম হয়েছে আংশিক ভগ্নাংশ। বড়টারে বাইরে কি? হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে এখানে হাঁটতে হবে। কি করে হাঁটবো থাকুক, এটা মনে আমরা দেখি যে আসলে কিভাবে করা যায়। তো এই জন্য আমরা বলি যে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে নিচে যে উৎপাদকগুলো থাকবে, এই উৎপাদকগুলো প্রথম কথা হচ্ছে এখানে একটা x এখানে একটা x, দুটো x গুণ করলে x স্কয়ার হবে, আর উপরে x এর পাওয়ার আছে কত? 1। গুণ করা, নিচেরটা গুণ করা অবস্থায় চিন্তা করতে হবে যে নিচে পাওয়ার হতে পারে 2, উপরে পাওয়ার আছে 1, অর্থাৎ লবের পাওয়ারটা ছোট হতে হবে। এক নম্বর কথা কি? ছোট হতে হবে, খাতায় লিখে রাখতে হবে। দুই নম্বর কথা হচ্ছে নিচে যে উৎপাদকগুলো আছে সেগুলো কোনো দ্বিঘাত থাকতে পারবে না, অর্থাৎ এরকম x² + 2 এরকম কোনো দ্বিঘাত থাকতে পারবে না, x এর পাওয়ার 2 থাকতে পারবে না। বলছে গুণ করলে তো হয়, আমি বলছি কোনো উৎপাদকের, এটাকে তো আর ভাঙা যায় না। আচ্ছা, আমি বলছি আরেকটা কথা হচ্ছে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকতে পারে না। পারবে না। না, কয়টা কথা? তিনটা। লবের ঘাত ছোট হবে, নিচে যে উৎপাদকগুলো থাকবে তাদের কি থাকবে না? দ্বিঘাত থাকবে না। আরেকটা কি হবে না? পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি মানে কোনো কিছু দুইবার হবে না, স্কয়ার থাকবে না। এই তিনটা শর্ত যদি মানে তাহলে খুব সহজ, আর যদি এই তিনটা শর্ত না মানে তাহলে মানায়া নেব, যে রাশিটা এটা মানবে না তাকে মানায়া নিব, মানায়া তারপরে আংশিক ভগ্নাংশ করতে হবে। কি করে মানাতে হয় সেটা আমরা ক্লাসে দেখব। এখন আমরা এই ধরনের একটা পড়ালেখা আছে সেটা একটু মোটামুটি দেখি, তারপরে সহজ ফিগারটা দেখি, ঠিক আছে? আর কি করে মানাই তো এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আছে, কিন্তু সম্পূর্ণ 6টা ভিডিও কিন্তু আমরা করাই আছে, করাই লাগবে একেবারে ডিটেইলস। এবার দেখো, যেমন এটা কি যদি আমি করি, এটা কি তিনটা জিনিস মানে, তাহলে এটা নিয়ে কোনো টেনশন নেই। এই 5x - 7 আর x - 1 x - 2 সমান a ভাগ প্রথম উৎপাদক মানে একটা যে কোনো একটা উৎপাদক প্লাস b ভাগ আরেকটা উৎপাদক। যদি এখানে আরো একটা উৎপাদক থাকতো c ভাগ তৃতীয় উৎপাদক। এবার আমার a আর b এর মান খুঁজে বের করতে হবে। ওই তিনটা শর্ত মানলে এইটা সমান a ভাগ একটা উৎপাদক প্লাস b ভাগ আরেকটা উৎপাদক, আর উৎপাদক থাকে প্লাস c ভাগ তৃতীয় উৎপাদক। এই কি বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা এইটার নিচে বাম পক্ষে হরে যেটা থাকবে এটা সবার সাথে গুণ করব, সব সময় একই নিয়ম। এটার বাম পক্ষে যেটা থাকবে তার মানে x - 1 x - 2 উপরে যদি গুণ করি উপরে নিচে কাটা, তাহলে এখানে থাকতেছে শুধু 5x - 7 সমান a ইনটু, খেয়াল করো আমি যদি এই অংশটা এটার সাথে গুণ করি x - 1 x + 2, তাহলে x - 1 x - 1 কাটা যায়, উপরে থাকে কত? x + 2 প্লাস b প্লাস 2 কেন না স্যার? আবার বুঝুন। কোন প্লাসটা? এই প্লাসটা না, ওই যে x + 2 মাইনাস ছিল, মাইনাস ছিল। আবার বলতেছি, মনে করো যে আচ্ছা তোমাদের জন্য একবার আমি একটু পুরো লাইনটা করে দেখাই বড় করে। 5x - 7 আমি বলেছিলাম যে এটার নিচে যা থাকবে তা আমরা উপরে নিচে গুণ করব, নিচে যেটা আছে মানে সবার উপরে গুণ করব, তাহলে কোনো আপত্তি নেই। সবাইকে যখন দেব সমানের এই পাশে ওই পাশে তাহলে কোনো আপত্তি নেই। এর সাথেও গুণ করব x - 1 x - 2 নিচে x - 1 প্লাস b ইনটু এটার সাথে x - 1 x - 2 নিচে x - 2। তাহলে এবার দেখো এখান থেকে এইটা এটা কাটা যায়, এইটা এটা কাটা যায়, এইটা এটা কাটা যায়, এইটা এটা কাটা যায়, তাহলে 5x - 7 = a into x - 2 plus b into x - 1। এই কথাটি প্রথমে লিখতে চাইছিলাম। এই লাইন আমরা কখনোই করব না, পরীক্ষার খাতায় কখনোই করব না। এটার নিচে যা আছে সেটা উপরে গুণ করলে এখানে এখানে কাটা, এখানে উপরে গুণ করলে এটার সাথে যেটা মিলে যায় সেটা কাটা যাবে, বাকি অংশটা থাকবে। মিলে যায় x - 1 বাদ x - 2 থাকে এটার সাথে বসবে। জি স্যার। আবার b এর সাথে আমাদের x - 2 আছে, x - 2 বাদ যাবে, x - 1 টা বসবে, এই তো। আচ্ছা, এবার এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে। এর মান বের করতে হলে b কে শূন্য করতে হবে, আবার b এর মান যখন বের করব তখন এর মান শূন্য করতে হবে। আচ্ছা দেখো তো, যদি এর মান বের করতেছে b শূন্য হয়, এই উৎপাদকটা x এর মান কত ধরলে শূন্য বানানো যায়? এই উৎপাদক x এর মান কত ধরলে শূন্য হয়?
x এর মান যদি +1 ধরি তাহলে b বাদ হয়ে যায়, একসাথে দুইটা রাশির মান বের করা যায় না, একটা রাশিকে বাদ করতে হয়। তাহলে তোমাকে এখানে x এর জায়গায় যদি +1 ধরি, +1 -1 বাদ, তাহলে আমি এখন লিখব x = 1 হলে মানে +1 হলে, তাহলে 5 * 1 - 7 = a * 1 - 2 + b * এটা 1 - 1 মানে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে পাচ্ছি 5 - 7 = -a প্লাস মানে এটা তো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার মানে এখানে কত থাকছে -2 = -a, তার মানে আমরা বলতে পারি a এর মান শুধুই 2। খেয়াল করো, আমি যদি আবার b এর মানটা বের করতে চাই তাহলে কাকে শূন্য করতে হবে? a কে শূন্য করতে হবে। a কে শূন্য করা যায় এখানে, a কে শূন্য করতে পারি কত ধরলে x এর মান 2 রিয়া কি করে বুঝলা যে এখানে 2 ধরতে হবে? তুমি হিসাব করো x এর মান কত ধরলে শূন্য হয়? 2, কারণ 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য হয়। যদি এই আইডিয়া না আসে, এখানে যেটা আছে এটা ইকুয়াল টু মনে মনে 0 চিন্তা করো, তাহলে x = 2 আসবে, 2 বসালে শূন্য হবে। এইভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এখন আমি বলতে পারি যে x = 2 বসাবো আবার। তাহলে x = যদি 2 হলে কি পাই দেখো, 2 হলে 5 * 2 - 7 সমান a এর শূন্য হয়ে যায়, এর সাথে শূন্য গুণ প্লাস 2 - 1 কত থাকে? আচ্ছা দিয়ে দিই হবে 2 - 1 থাকুক একবার। তার মানে এখানে 10 - 7 মানে 3, আর এটা তো শূন্য, 2 এর থেকে 1 গেলে 1 থাকে, তার মানে b = কত? 3, b = কত? 3। তার মানে আমি যদি এই সমীকরণটা এটা যদি আগে 1 নং দিয়ে রাখি, এখন মনে করে পুরো অঙ্ক করে আসার পরে আমি যদি বলি 1 নং ইমপ্লাইজ দ্যাট, 1 নং ইমপ্লাইজ দ্যাট কি, যে এই 5x - 7 ভাগ x - 1 x - 2 ইকুয়াল টু এর মান কত পেয়েছি? 2 পেয়েছি, তাহলে 2 ভাগ x - 1 প্লাস b এর মান কত পেয়েছি? 3 পেয়েছি, 3 ভাগ x - 2 দেখো তো ঠিক হয়েছে কিনা, আগের মতো অঙ্কটা মিলে গেছে কিনা, এই জিনিস আর জিনিস মিলে গেছে। তাহলে বিশ্বাস করতে কষ্ট হবে, আর না মিললে কষ্ট হতো। এখন তোমরা বলতে পারো যে স্যার আমি যদি এখানে a ভাগ x - 2 আগে দেই, কোনো সমস্যা নেই, তখন দেখবা তুমি এর জায়গায় 3 পাবা, তখন হিসাব নিকেশ করলে দেখবা a এর মান আসবে 3, b এর মান আসবে তখন 2, কোনো অসুবিধা নেই, অঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে আংশিক ভগ্নাংশ কি বুঝা গেল? এবার আসো এই আংশিক ভগ্নাংশ আরেকটু চমৎকার একটা পন্থা আমরা দেখি, যেটাকে আমরা ইন্টারমিডিয়েটে ব্যবহার করব, যেটাকে আমরা কভার আপ করব, হ্যাঁ। একটু খেয়াল করো, 5x - 7 ভাগ x - 1 x - 2 ইকুয়াল, খেয়াল করো এবার। আচ্ছা আমরা প্রথমে যে কাজটা করব, এখানে কয়টা উৎপাদক? দুইটা। এই 1 ভাগ একটা উৎপাদক আমার ইচ্ছা মতো লিখলাম, আবার প্লাস দিয়া আরেকটা উৎপাদক আমার ইচ্ছা মতো লিখলাম, হ্যাঁ। ভগ্নাংশের উপরে কিছু দেইনি, সরাসরি আমি অ্যানসার কি করে পেতে পারি? খেয়াল করো। আচ্ছা দেখো তো এখানে এই x এর জায়গায় কত বসাইলে এই রাশিটা শূন্য হয়? 1। তাহলে 1 এই অংশের মধ্যে মানে এই x এর মান 1 বসাইলে রাশিটা শূন্য হয়। এই তুমি এদিকে দেখো, x এর মান 1 বসাইলে রাশিটা শূন্য হয়। তার মানে এই পুরো অংশের মধ্যে এই জায়গায় 1 বসালে শূন্য, এই জায়গায় বসাবে না, বাকি সব জায়গায় 1 বসাও। উপরে কত হয় নিচে কত হয় খেয়াল করো, যদি উপরে 1 বসে তাহলে 5 - 7, আর নিচে এই জায়গায় বসানো যাবে না, এটার মতই থেকে যাবে 1 - 2, তার মানে উপরে -2 নিচে -1, মাইনাস কাটা থাকে 2, উপরে 2 চলে আসে। আবার খেয়াল করো তুমি এখানে কত বসালে শূন্য হয়? 2, তাহলে এই অংশের মধ্যে এবার 2 বসানো যাবে না, যেটা ধরে হিসাব করো সেটার মধ্যে বসানো যাবে না। তাহলে আমি এই জায়গায় যদি বসি তাহলে কি করব, উপরে হচ্ছে 10 - 7 আর নিচে হচ্ছে 2 - 1, তার মানে উপরে 3 থাকতেছে। আচ্ছা মিলে গেছে, এটার সময় আমরা এটা ইকুয়াল টু 0। এখন এটাকে তো তোমরা সবাই উৎপাদক করতে পারো, x² মাইনাস কত হবে 3x - 2x + 6 = 0,
তাহলে x কমন নিলে x - 3 - 2x - 3 = 0। তার মানে এখানে পাচ্ছি x - 3 আর পাচ্ছি x - 2 = 0। হয় x - এটা কি জানো দুইটা রাশির গুণফল শূন্য হলে ভিন্ন করে এই দুইটা রাশিকে শূন্য বলা যায়, এটা কি জানতা? আচ্ছা এখন একটু সেই কথাটা বলি। ধরো x আর y এই দুইটার গুণফল শূন্য বলতেছি, একটু খেয়াল করো কি করে শূন্য হতে পারে। আচ্ছা x আর y এই দুইটা রাশি তখনই শূন্য হতে পারে যদি মনে করি x এর মানটা শূন্য তার সাথে y গুণ হয়েছে, তাহলে শূন্য হবে ফলাফল। অন্যভাবে হতে পারে, তুমি বলতে পারছেন না এটা সম্ভব না, আপনি এভাবে তো চিন্তা করতে পারেন যে x এর মতোই আছে বাট y এর মানটা শূন্য হয়েছে সেজন্য ফলাফল শূন্য হয়েছে, এটাও ভাবা যায়। আবার চিন্তা এইভাবেও করা যায় যে স্যার x এর মানও হয়তো শূন্য ছিল, y এর মানও হয়তো শূন্য ছিল, সেজন্য দুটোই শূন্য হয়েছে, ফলাফল শূন্য হয়েছে। তার মানে আমরা কি কি থিংকিং করতে পারি যে x এর মানও শূন্য হতে পারে, y এর মানও শূন্য হতে পারে। হয় x এর মান শূন্য না হয় y এর মান শূন্য, আমরা দুটোই শূন্য, এমনটা হতে পারে। ঠিক আছে, তাহলে এত এত অথবা x - 2 = 0, এই দুটোটা ঘটনাই সঠিক। দুইটা রাশির গুণফল শূন্য হলে তাদেরকে পৃথক পৃথক ভাবে শূন্য বলা যায়। কথাটা কি? দুইটা রাশির মান শূন্য হলে তাদেরকে পৃথক পৃথক ভাবে রাশির মান বলবো না, দুইটা রাশির গুণফল শূন্য হলে। তাহলে x = 3 আর একটা পাচ্ছি x = 2। এই যে x = 2 এবং 3 পেয়েছি, এদেরকে সমীকরণের মূল বলে, সমাধান বলে, সমীকরণের বীজ বলে। কি কি বলছি? সমীকরণের বীজ বলে, সমীকরণের মূল বলে, তারপরে বলা হয় সমীকরণের সমাধান বলা হয়, তারপরে সমীকরণের বীজও বলা হয়। ঠিক আছে, এখন আমাদের আলোচনাটাই আজকে আমাদের একটু উল্টো। আগে সব শিখছি স্যার এই দিক থেকে এই দিকে, একটু আগে আমি উল্টো করলেন, আজকেও এখন এটা থেকে এখানে কি করে যাব? সমীকরণ থেকে তো এগুলো বের করতে পারি, কিন্তু এখান থেকে এগুলো কিভাবে তৈরি করব, তাই না? আসো আমরা দেখি, কঠিন না, সহজ, বিষয়গুলো খুবই সহজ। আচ্ছা, তার মানে মূল দেয়া থাকলে সমীকরণ মূল দেয়া থাকলে সমীকরণ নির্ণয় কি করে নির্ণয় করব খেয়াল করো। সূত্রটা প্রথমে জানো, x² - মূল দ্বয়ের যোগফল, তার সাথে গুণে থাকবে x প্লাস মূল দ্বয়ের গুণফল। হ্যাঁ, = 0 হবে। তার মানে খেয়াল করো x² মাইনাস, এখানে মূল দুইটা কে কে, একটা 2 আর একটা 3, তার মানে হচ্ছে 2 + 3 * x প্লাস মূলদের গুণফল 2 গুণ 3 = 0। তার মানে হচ্ছে x² - 5x + 6 = 0। তাহলে কঠিন হলো স্যার এই মূল দুটো কি দেওয়া থাকবে? হ্যাঁ, দেওয়া না থাকলে তো তুমি সমীকরণ নিয়ে করতে পারবে না। দেওয়া এই সূত্র দিয়ে বের করে, আমি এটা দিয়ে বের করে দেখালাম যাতে বিশ্বাসটা ভালো হয়। ঠিক আছে, আজকের আলোচনা প্রায় শেষের দিকে আমাদের। এবার হচ্ছে সমীকরণ এবং অবেদের মধ্যে পার্থক্য। আরেকটা হচ্ছে অবেদ। হ্যাঁ, রাশি তো আমরা নরমালি বুঝি যে x + 3 এটা একটা রাশি, x নিজে শুধু একটা রাশি, x - 3 এটা একটা রাশি। কিন্তু তুমি যখন এই রাশিটাকে তুলনা করতে যাবা, যে তুমি বলতেছো x - 3 = 2, অর্থাৎ এইটার মান 2 এর সমান তুলনা করছো, তখন এটা সমীকরণ হয়ে গেছে। আর তুলনা করতে গেলে মাঝখানে একটা সমান চিহ্ন দিতে হবে, ছোট বড় যেই চিহ্ন দাও না কেন। তার মানে যখন তুলনা করবা তখন তোমার এটা কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। এখন এই সমীকরণগুলো আমরা যেমন আগে শিখছিলাম না যে কোডোমেন থেকে রেঞ্জ আসে, অন্বয় থেকে ফাংশন হয়, ঠিক এই সমীকরণ থেকে কিছু কিছু সময় অবেদ হয়। এখন কারা অবেদ হয় সেটা দেখতে হবে। যেমন খেয়াল করো, এখানে আমি যদি বিষয়টাকে মনে করো x + 1 = 4 বলি, এটা কি একটা সমীকরণ? আচ্ছা,
কিছু সমীকরণ আছে যেটা অভেদ হয়। আমরা একটা সমীকরণ লিখলাম যে x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এখন এই x এর জায়গায় তুমি কত বসাইলে এই সমীকরণটা সত্য বলে বিবেচিত হবে? জানি না। যদি 3 বসাও, x এর জায়গায় যদি 3 বসাও, 3 আর 1 কত হবে? 4। ডান পাশে তো 4 আছে, তার মানে এখানে কেবলমাত্র তুমি যদি 3 বসাও তাহলে এইটা সত্য হবে, বাম পক্ষ ডান পক্ষ। বাট এখানে x এর মান তুমি দেখো তো যদি 0 বসাও তাহলে কত হয়? x এর মান যদি 0 বসাও, আমি বলছি এইটাও সমীকরণ, এটাও সমীকরণ, দুটোই সমীকরণ। কিছু সমীকরণ আছে যারা অভেদ হয়, কিছু সমীকরণ আছে যারা অভেদ হয়। তারা কারা? দেখো, যদি x এর মান 0 বসাই, এই পাশে হয়ে যাচ্ছে কি তোমার, আসবি না, এই পাশে হয়ে যাচ্ছে তোমার 0 প্লাস 1, তার মানে 1। এই পাশে দেখো 0 0 থাকে 1। যদি x এর মান তুমি 1 বসাও, 1 প্লাস 1 তার মানে কত? 2 2 স্কয়ার মানে থাকো 2 স্কয়ার মানে 4 হয়। এই পাশে যদি 1 বসাও, 1 স্কয়ার 2 এর সাথে 1 গুণ করলে 1 ই হবে, আর এই পাশে 1, তার মানে সবটা মিলিয়ে কি 4 হচ্ছে? আচ্ছা, যদি x এর মান তুমি 3 বসাও তাহলে 3 আর 1 4, তার মানে কত হবে? 16। আর যদি তুমি এখানে x এর মান 3 বসাও তাহলে এখানে হবে কত? 9 প্লাস 6 প্লাস 1, তার মানে 16 হয়। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু তুমি বলতে পারতেছো যে x এর একটা মানের জন্যই কেবল সত্য, আর এখানে তুমি তোমার ইচ্ছে মতো মান চেঞ্জ করতে পারতেছো। তার মানে যেই জায়গাগুলোতে তুমি কেবল একটা মাত্র মানের জন্য সত্য বলে বিবেচিত হবে সেটা কেবল মাত্র সমীকরণ, আর যেগুলোতে একাধিক মানের জন্য সত্য হবে সেটা সমীকরণ তো বটে, সেটা অভেদ, সেটা অভেদ হবে। তার মানে অভেদ হিসেবে আমরা বলতে পারি x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আর যখন অভেদ হয় তখন এখানে তিনটা সমান চিহ্ন দিতে হয়। অভেদের সময় কয়টা সমান চিহ্ন দিতে হয় সেটা দেইনি, বাট টাইপে ওঠে না, ঠিক আছে? আমরা যে আংশিক ভগ্নাংশগুলো করব সেগুলো সব সময়ই অভেদ হবে, বীজগাণিতিক যতগুলো সূত্র আছে সবগুলোই অভেদ। তার মানে আমরা এই কথাটা বলতে পারি যে সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। আমরা বলতে পারি যে সকল কোডোমেনই, সকল রেঞ্জই কোডোমেন, কিন্তু সকল কোডোমেন রেঞ্জ নয়। আমরা বলতে পারি সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। আমরা বলতে পারি সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। এরকম আরো অনেক কথা আমরা শিখব।